সেহরিতে সুলভ খাবারের দোকানেও নানা আয়োজন। প্রথম রমজানে ক্রেতা ভোক্তার ভিড় কিছুটা কম হলেও ধীরে ধীরে জমে ওঠার আশা। রমজান ঘিরে আমাদের পূর্ববস্তু এবং সেহরি এবং ইফতারের ব্যবস্থা রয়েছে। সেহরিতে আমরা বিশেষ আইটেম প্রস্তুত হবে। নির্বাচন ঘিরে জমে উঠতে পারে ইফতার কেন্দ্রিক রাজনীতি। জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী রাজনৈতিক দলগুলো। 7 মাসেও ধরা পড়েনি নরসিংদী থেকে পালানো 188 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া বেশিরভাগ অস্ত্রগুলি। আতঙ্কে জনপদ। ব্যয় বাড়িয়েও মশার উপদ্রব কমাতে ব্যর্থ বরিশাল সিটি কর্পোরেশন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে নগরীতে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। সেহরিতে রাজধানীর সুলভ খাবারের দোকানেও রয়েছে নানা আয়োজন। যদিও প্রথম সেহরিতে উপস্থিতি ছিল তুলনামূলক কম, তবে ধীরে ধীরে সেহরিতে ক্রেতা ভোক্তার ভিড় বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। 15 বছর ধরে গুলিস্তানে খাবার বিক্রি করেন রেহেনা। ক্রেতাদের প্রায় সবাই খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সেহরি কিংবা রাতের খাবারে জনপ্রতি ভরপেট খরচ মাত্র 50 থেকে 60 টাকা। দোকানের সাথে তুলনা দিলে তো লাভ নেই। দোকানে গেলে আপনার দেখা যায় একটা ভালো খাবার খেলে 300-400 টাকা লাগে, আর এখানে এলে আপনার 60 টাকার ভিতরে খাবার ওকে। এখানে 100 টাকার যে খাবারটা হোটেলে গেলে মিনিমাম 350 থেকে 400 টাকা বিল আসবে। ঢাকা মেডিকেলের সামনের খোলা ভাতের হোটেলের চিত্র এটি। মাছ, মাংস কিংবা সবজি সব খাবারই মিলে এখানে, যেখানে সেহরি খেলে জনপ্রতি খরচ 80 থেকে শুরু। যেন একজন লোক খাওয়া দাওয়া করলে ভাত আর মুরগি খাক, মাছ খাক, যেটা খাক 80 টাকার ভিতরে আনাপ। এখানে আমি মনে করি যে মাছ মাংস তেমন খাই না, ভাজি সবজি বা ডিম টিম এগুলো দিই 50-60 টাকার ভেতরে আর কি খাওয়া আমার হয়ে যায়। রমজান ঘিরে নগরীর ছোট বড় রেস্তোরাঁগুলোতে দেখা গেছে বাড়তি প্রস্তুতি। যদিও প্রথম সেহরিতে মানুষের উপস্থিতি ছিল কম, তবে দিন দিন বিক্রি বাড়বে বলে প্রত্যাশা হোটেল রেস্তোরাঁ সংশ্লিষ্টদের। আলহামদুলিল্লাহ, রমজান ঘিরে আমাদের পূর্ববস্তু এবং সেহরি এবং ইফতারের ব্যবস্থা রয়েছে। সেহরিতে আমরা বিশেষ আইটেম প্রস্তুত হবে। মাছ, মুরগি, খাসি, গরু, পোলাও, চিকেন খিচুড়ি। রেস্তোরাঁ মালিক ও ক্রেতারা বলছেন, ক্রমাগত পণ্যের দাম বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সবার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সময়ের সাথে প্রসার ঘটেছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। রমজান জুড়ে রাজনৈতিক দলগুলোর ইফতার আয়োজনের মধ্য দিয়ে সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দলকে সংগঠিত করার কাজটিও করেন। রাজনীতিবিদরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে দলীয় সংগঠন ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে ইফতার আয়োজন। এর মধ্য দিয়ে জনসংযোগ বাড়ানো এবং তৃণমূলকে শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে দলগুলোর। সাজিদা রাফাতের প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে ঐক্য যেন এক দুর্লভ বিষয়। বাকযুদ্ধ, অসহিষ্ণুতা, সহিংসতা, এমনকি প্রতিপক্ষকে হত্যার মতো ঘটনা রাজনীতির পরতে পরতে। তবে প্রতিহিংসার রাজনীতিতে সৌহার্দ্য বয়ে আনে রমজান। এ সময় রাজনৈতিক অঙ্গনে ইফতার মাহফিল এক ধরনের জনসংযোগ। রমজান জুড়েই চলে বিভিন্ন রাজনৈতিক দলের এই কার্যক্রম। প্রতিবছর রোজায় বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। এর মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি থাকে দলকে চাঙ্গা করার নানা পরিকল্পনাও। এসব আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা। জোরালো হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বন্ধন। চলে সমর্থক ও পেশাজীবীদের সাথে সম্পর্ক উন্নয়নের কাজও। রাজনীতিবিদরা বলছেন, এমন আয়োজনের মধ্য দিয়ে তৈরি হয় সম্পর্কের সেতুবন্ধন। দলীয় ঐক্য জোরালো হওয়ার পাশাপাশি পেশাজীবী, বুদ্ধিজীবী, সমালোচক সহ নানা শ্রেণীর মানুষের সঙ্গে রাজনীতিবিদদের সৌহার্দ্য বাড়াতে সহায়ক হয় ইফতার মাহফিলের মতো আয়োজন। অনেক রাজনৈতিক দল ব্যাপকভাবে ইফতার মাহফিল, ইফতার পার্টি, ইফতার চক্র নানা ধরনের আয়োজন করেছে। আমি আশাবাদী যে এইটা আমাদের সামাজিক সৌহার্দ্য এবং বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং এটাকে উন্নত করবে। বুদ্ধিজীবী, পেশাজীবী, নানা ধরনের যারা আছে তারা নানাভাবেই এই
রমজানে আমরা দেখি যে ব্যাপকভাবে এই ইফতার পার্টির চর্চাটা হয়। তো আমি মনে করি যে এবার এটা বাড়বে এবং এটার ব্যাপক একটা প্রভাব আছে আর কি। সময়ের সাথে জনপ্রিয় হয়েছে ইফতার কেন্দ্রিক রাজনীতির। তবে বিগত ১৬ বছরে অনেক রাজনৈতিক দলই স্বস্তির সাথে ইফতার আয়োজন করতে পারেনি। জামায়াতের কেন্দ্রীয় এই নেতা বলেন, এবার কর্তৃত্ববাদের রাহুমুক্ত হয়ে সব দলই নিজস্ব সামর্থ্য ও দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইফতার আয়োজন করবে। দেশ এবং জাতির কল্যাণের জন্য যেমনিভাবে ইফতার মাহফিলে দোয়া হয়, দেশ ও জাতির চ্যালেঞ্জগুলোকে সামনে রেখেও ইফতার মাহফিলে আলোচনা হয়। দেশ এবং জাতির এগিয়ে যাওয়ার ক্ষেত্রে করণীয় নিয়েও ইফতার মাহফিলগুলোতে আজকাল আলোচনা হয়। শুধুমাত্র ইফতার মাহফিলগুলো কিছুটা হলে এখন কিছুটা পলিটিসাইজ হয়েছে। জীবন গড়ার আলোচনার বাইরেও দেখা যায় যে দেশের চলমান পরিস্থিতি সবসময় ইফতার মাহফিলে সামনে চলে আসে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, রমজানকে ঘিরে ইফতারের আয়োজন নতুন নয়। নির্বাচন আসন্ন, তাই রমজান মাসে ইফতার আয়োজনের মাধ্যমে জনসংযোগ বাড়ানো ও তৃণমূলকে শক্তিশালী করতে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সামনে একটা নির্বাচন, আবার নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে জনগণের কাছে যেতেই হবে এবং আমাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, সেটা যে কোনো প্রসেসই হোক। আল্লাহ যাতে অন্তত আমাদের এই রমজানের কৃচ্ছতার মধ্য দিয়ে ভবিষ্যতে যাতে আমরা একটা ভালো নির্বাচন পাই, একটা ভালো নির্বাচিত সরকার যাতে এই দেশে আসে, সবার কাছে আমরা সেটাই দোয়া চাই। নেতা কর্মীদের মধ্যে আন্তরিকতার সৃষ্টি, আল্লাহর দরবারে দোয়া চাওয়ার জন্য এই ইফতার পার্টি আমরা আমাদের সব এলাকায় আমরা করব। তারেক রহমানের নেতৃত্বে বিগত 16 বছর আন্দোলন করেছে, তাদের সবাই এই রমজান মাসে ইফতার আয়োজন করবেন বলে আমি দৃঢ় বিশ্বাস করি। ইফতার আয়োজনে যে রাজনীতির ছোঁয়া, তা নির্বাচনী ডামাডোলে কতটা প্রভাব ফেলবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে রাজনীতির পাশাপাশি রমজানের পবিত্রতাকেও ধারণ করার আহ্বান রাজনীতির সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। 7 মাস পেরিয়ে গেলেও ধরাছোঁয়ার বাইরে নরসিংদী জেলার কারাগার থেকে পালানো 188 কয়েদি। লুট হওয়া অস্ত্র ও গুলির বেশিরভাগই উদ্ধার হয়নি, তাই আতঙ্কে দিন কাটছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের আগে গত 19 জুলাই নরসিংদী জেলা কারাগারে ঘটে ভয়াবহ হামলা ও লুটপাট। 826 জন কয়েদি পালিয়ে যায়। লুট হয় 85টি অস্ত্র ও 8000 রাউন্ড গুলি। আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে ইতিমধ্যে কারাগারে ফেরানো হয়েছে 638 জনকে। উদ্ধার হয়েছে 54টি অস্ত্র ও প্রায় 3000 রাউন্ড গুলি। লুট হওয়া 85টি অস্ত্র এবং 8000 রাউন্ড গুলির মধ্যে এখনও উদ্ধার হয়নি 31টি অস্ত্র এবং 5000-এর বেশি গুলি। এখনও পলাতক রয়েছে 188 কয়েদি। সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠে, পলাতক কয়েদি এবং উদ্ধার না হওয়া অস্ত্র ও গুলি কোথায়? অনুসন্ধানে জানা গেছে, ভাড়ায় এসব অস্ত্র হাতবদল হচ্ছে নিয়মিত। ঘটছে নানা অপরাধ, সে সাথে পাল্টেছে অপরাধের ধরন। দেশীয় অস্ত্রের বিপরীতে ব্যবহার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এতগুলা আগ্নেয়াস্ত্র বাইরে এখনো পর্যন্ত মোটামুটি 5 ভাগের 1 ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। তো এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। আগে কোপাকুপি হইতো, এখন গুলি করে দেয়। মানুষের জানমালের নিরাপত্তা এখন অনেকটাই কম। যেহেতু অস্ত্রগুলো মিসিং হয়েছে, নিশ্চয়ই কারো না কারো হাতে আছে বা কোনো গোষ্ঠীর সংঘবদ্ধ আছে, সেটাকে সে অর্থে এটার কিন্তু একটা চক্র আছে। আর এটার ফলে যেটা হবে যে এর মাধ্যমে কিন্তু সামাজিক যে নৈরাজ্যকর একটা পরিস্থিতি, সেটা কিন্তু লঙ্ঘিত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এর ফলে কিন্তু যে কেউ এটার শিকার হতে পারে। এদিকে পুলিশ বলছে, কারাগারে আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় পলাতক কয়েদিদের ধরতে বেগ পেতে হচ্ছে। জেলখানা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেল। সেখানকার কম্পিউটার থেকে শুরু করে সমস্ত দলিল দস্তাবেজ, আসামিদের যে সংরক্ষণ রেজিস্ট্রার, সবকিছু পুড়ে একেবারে ছাই হয়ে যায়। যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে, এমনকি এখন পর্যন্ত আমাদের অনেক বেগ পেতে হচ্ছে যে এই 826 জন আসলে কারা ছিল। তাদের তালিকাগুলো আমরা কোর্টের মাধ্যমে, আমাদের কোর্ট পুলিশের মাধ্যমে এবং জেলখানার সহায়তায়, একই সাথে অ্যাডভোকেট সাহেবদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে এই তথ্যগুলো কালেকশন করছি এবং পলাতক এখনো যারা আছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করছি
কিন্তু তাদেরকে কীভাবে দ্রুত আইনের কাছে আনাবে সে বিষয়ে আমরা নিয়মিত কাজ করে দিচ্ছি। জেলা জুড়ে গত 6 মাসে বেড়েছে গুলি করে হত্যার ঘটনা। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। মার্চ মাসে এসেও মশার উপদ্রব কমেনি বরিশাল নগরীতে। ব্যয় বাড়িয়েও মশার উপদ্রব কমাতে ব্যর্থ বরিশাল সিটি কর্পোরেশন। এতে প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে নগরীতে, যদিও তৎপরতা কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফিরদাউস সোহাগ। ফগার মেশিন হাতে মশক নিধন কর্মীদের ছুটে চলা। বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার ঝোপ ও বদ্ধনালায় করা হচ্ছে হ্যান্ড স্প্রে। তবুও স্বস্তি নেই নগরবাসীর মাঝে। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। স্থানীয়রা বলছেন, গেল বছর নভেম্বর ডিসেম্বরেও মশার উপদ্রব বেশি ছিল, এবার মার্চেও স্বস্তি নেই। শহরের বিভিন্ন জায়গায় ঝোপঝাড়, জঙ্গল, ড্রেনের বদ্ধ পানিতে জন্ম নিচ্ছে অসংখ্য মশা। সন্ধ্যার পর মশার দাপট বেড়ে যায় কয়েক গুণ। গরমের সময় মশার উপদ্রবটা বেশি থাকতো, শীতের সময় কম থাকতো, কিন্তু এবছর দেখি যে শীতের সময় প্রচুর মশা। মশায় আমরা তো আতঙ্কে আছি, কোন সময় কোন রোগে কোন ঝামেলায় পড়ে যাই বাচ্চাদেরকে নিয়ে। কয়লা জ্বালানো হয়, তারপর ঘরে থাকা যায় না। আমাদের দোতলা বাসা বা তিনতলা যেখানেই থাকুক, প্রচুর পরিমাণে মশা আমরা ফেস করতেছি। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে, মশা নিধনে মাঠ পর্যায়ে কাজ করছে কর্মীরা। আগের চেয়েও সিটি কর্পোরেশন অনেক বেশি তৎপর বলে জানান প্রশাসক। সক্ষমতা আগের চেয়ে 3 গুণ বেড়েছে। কাজে আমরা এখন প্রতি 5 দিনে আইদার ফগিং অর স্প্রেইং করতে পারি। এবং আমাদের কেমিক্যালসও এসছে। এই গত সপ্তাহে আমরা কেমিক্যালসও পর্যাপ্ত কিনেছি। বরিশাল সিটি কর্পোরেশনের বাজেটে 22-23 অর্থ বছরে মশক নিধনের জন্য শুধু মশার ওষুধ ক্রয় বাবদ ব্যয় ধরা হয়েছিল 1.5 কোটি টাকা। এর পরবর্তী বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছিল 1,80,00,000 টাকা। পরিসংখ্যান বলছে, প্রতি বছর মশক নিধনের জন্য ব্যয় শুধু বেড়েছে, নিধন হয়নি মশা, বরঞ্চ বেড়েছে এর উপদ্রব। নগরবাসী এর সমাধান চান। চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, মশার উপদ্রবের কারণে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। জেনেটিক্যাল পরিবর্তনের কারণে পরিবর্তন আসছে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগের ধরনেও। আর মশা দমনে গবেষণার প্রয়োজন বলছে স্বাস্থ্য বিভাগ। মশার যে জিন, অনেকগুলো জিন, 22-23টা জিন থাকে এবং এরা খুব র্যাপিডলি চেঞ্জ করে, ঘন ঘন চেঞ্জ হয়। তো একটা হতে পারে যে ডেঙ্গির যে ভাইরাসের জেনেটিক চেঞ্জ হচ্ছে। আমাদের প্রাণীতত্ত্ববিদ, কীটতত্ত্ববিদ এই মশাকে কিভাবে প্রভাব থেকে আমরা রেহাই পেতে চাই, আমার মনে হয় কিছু টেকনোলজি ওনারা যদি আমাদেরকে দিতেন, সেই টেকনোলজিতে কিন্তু অনুসরণ করে আপনারা, আমরা এবং আমাদের আপামর জনসাধারণ সবাই মিলে যদি কাজ করতাম, আমরা মনে হয় এর থেকে পরিত্রাণ পেতাম। 2024 সালে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা 8,773 জন। আর এই সময় মারা গেছেন 64 জন। আর চলতি বছরের প্রথম 2 মাসে ভর্তি হন 285 জন। ছাড়পত্র পেয়ে ফিরেছেন 269 জন। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। 16 বছর ধরে বন্ধ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রদের 3টি আবাসিক হল। পরিত্যক্ত এসব আবাসিক হল হয়ে উঠছে মাদকাসক্তদের আখড়া। ছাত্রীদের জন্য একটি হলের নির্মাণ কাজ শেষ হয়েছে 6 বছর আগে, অথচ এখনও শুরু হয়নি আবাসনের কাজ। রাজীব সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল সাগর। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে 5টি আবাসিক হলের মধ্যে বন্ধ আছে 4টি হল। তার মধ্যে শেরি বাংলা ফজলুল হক হলটি পরিত্যক্ত। এখন এই ভবন পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে। প্রায় 6 বছর আগে ছাত্রীদের জন্য নির্মাণ সম্পন্ন হলেও এখনও শুরু হয়নি আবাসনের কাজ। ফলে বেগম রোকেয়া হলে 250 আসনে থাকতে হচ্ছে 400-র বেশি ছাত্রীর। এদিকে ছাত্রদের আবাসিক হলগুলো 2009 সালের রাজনৈতিক সংঘর্ষের জেরে একযোগে বন্ধ করে দেয়া হয়। এরপর প্রায় 16 বছর কেটে গেলেও বন্ধ হল খোলার জন্য এখনো কোনো ঘোষণা আসেনি। কলেজের আশেপাশে আমরা দেখতে পাই ছিনতাইকারী, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাদকের একটা আখড়া আছে। কলেজ প্রশাসনের একটা ব্যর্থতা, তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে পারে না, এটি খুবই দুঃখজনক।
শিক্ষার্থীদের আবাসন সংকটের পাশাপাশি ক্যাম্পাসে সন্ধ্যা পেরোতেই থাকতে হয় আতঙ্কে। কলেজ চত্বর ও এর আশপাশের সড়কে খুন, ছিনতাই সহ ঘটেছে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনাও। তাই নিরাপত্তা নিশ্চিতে কলেজ প্রশাসনের অধীনে কলেজের হল চালুর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়ার দাবি শিক্ষার্থীদের। আমাদের হল নেই, আমরা ব্যক্তিগতভাবে নিজের খরচে মেসে থাকি। এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য। নিরাপত্তার স্বার্থে হলেও আমাদের স্কুলের একটা প্রতিষ্ঠানের একটা হল থাকা জরুরি ছেলেদের। অনেক সময় রাতে করে ক্যাম্পাস থেকে মেসে যাই, সেটাও নিরাপদ পাইতাম। এই জন্য দ্রুত হল চালু করা উচিত ছিল। ছেলেদের 3টি হল দীর্ঘ 16 বছর বন্ধ থাকায় সেগুলো হয়ে পড়েছে বসবাস অযোগ্য। সংস্কার করে আবাসন উপযোগী করতে প্রয়োজন বড় বরাদ্দের। তবে মেয়েদের জন্য 6 বছর আগে নির্মাণ করা হলের বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হলেই আবাসন শুরু হবে জানান কলেজের অধ্যক্ষ। মেয়েদের যে নতুন হলটি আছে এটি বিদ্যুতের একটি সাবস্টেশনের কাজ হচ্ছিল, সে কারণে এটি এই মুহূর্তে চালু করা যাচ্ছে না। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা অচিরেই যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি হবে যে সমস্ত শিক্ষার্থী, বিশেষত মেয়ে শিক্ষার্থীদের আমরা এই হলে ওঠানোর ব্যবস্থা করতে যাচ্ছি। এর থেকে উত্তরণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। 2016 সালে আক্তার আলী মুন হল ও 2019 সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হয়, কিন্তু নানান জটিলতা ও সিদ্ধান্তের অভাবে হল দুটি এখনও বন্ধ রয়েছে। রাজীব সেলিম, এখন বগুড়া। নির্মাণের 4 বছরেও চালু হয়নি বান্দরবানের জয়িতা বিপণী কেন্দ্র। পাহাড়ের নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রির সুবিধার্থে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত 4তলা ভবনটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় পরিত্যক্ত। ইতিমধ্যে অনেক নারী উদ্যোক্তা ও সংগঠন দোকান বরাদ্দ পেলেও দীর্ঘদিনেও তা চালু না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদেরও। বান্দরবান থেকে রিজভির হাতের প্রতিবেদন। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের উপর এক পরিত্যক্ত বাংলো বাড়ি, কিন্তু আদতে এটি মহিলা বিষয়ক অধিদপ্তরের জয়িতা বিপণী কেন্দ্র। পার্বত্য জেলা বান্দরবানের নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সহজে বিক্রি ও প্রদর্শনীর সুবিধার্থে 2020 সালে বান্দরবান শহরের মেঘনা এলাকায় 4তলা ভবনটি নির্মাণ করা হয়। এতে খরচ হয় 5 কোটি টাকার বেশি। ভবনটিতে রয়েছে 45টি দোকান। এর মধ্যে কিছু দোকান বিভিন্ন উদ্যোক্তা সংগঠনকে বরাদ্দও দেয়া হয়েছে। তবে দীর্ঘদিন পার হলেও এখনও উদ্বোধন হয়নি বিপণী কেন্দ্রটি। নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে দোকান বরাদ্দ পেলেও ভবনটি চালু না হওয়ায় হতাশ জেলার নারী উদ্যোক্তারা। 2 বছরের বন্ধ থাকা মানে হচ্ছে 2 বছর পিছিয়ে থাকা, 2 বছর লসে থাকা। খুব দ্রুত যেন চালু করা হয়, এতে করে এলাকার যে পণ্য বা যারা মহিলারা জড়িত আছে তারা কাজটা ভালোভাবে করতে পারবে। বিল্ডিংটা তৈরি হয়েছে যে অনেক দেরি হয়ে গেছে, আবর্তন হয়ে গেছে, এটা যদি চালু হয় অনেক ভালো হয় আর কি। এদিকে রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে ভবনটি, পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। চুরি হচ্ছে ভবনের মূল্যবান আসবাব ও যন্ত্রাংশ। কোটি কোটি টাকা কষ্ট করতে পারবে, একটা নাইট গার্ড সিকিউরিটি দিয়ে কয় টাকা বেতন দিব, ওটা থাকলে তো একটা জিনিসটা নিরাপদ থাকতো। মানুষ বিভিন্ন ধরনের খোলামেলা খায়, কারেন্টের ব্যাগ খুলি মুলি সব আপনার পানির ট্যাপ টুল সব খুলি নিয়ে গেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি বিপণী কেন্দ্রটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এরই মধ্যে পাঠানো হয়েছে চাহিদাপত্র। বিপণী বিতানটি চালু করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হয় এবং এই বিপণী বিতানটি চালু করার জন্য ইতিমধ্যে 8 জনের চাহিদা সম্বলিত 20,000 টাকা করে ব্যাংকে টাকা জমা করেছে। বিপণী কেন্দ্রটি চালু হলে পাহাড়ের নারীরা নিজেদের তৈরি বিভিন্ন হস্তশিল্পের ন্যায্য দাম পাবেন, সাথে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধির মাধ্যমে অবদান রাখবে জীবনমানের উন্নয়নে। এখন বান্দরবান। রমজানের শুরুতেই কলাপাড়ার বেড়েছে সামুদ্রিক ও বিভিন্ন জলাশয়ের মাছের চাহিদা। মাছের সরবরাহ থাকায় দাম অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবে যে কলাপাড়ায় মাছের সরবরাহ কেমন রয়েছে, কোন মাছ কত কেজি দরে বিক্রি হচ্ছে? শাফিন, আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি। আসলে আপনি জানেন যে বিশ্বের সর্ববৃহত্তম যে মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে মৎস্যবন্দর আলিপুর এবং মহিপুর, সেখানে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের যে সামুদ্রিক জেলে রয়েছে তারা
মাছ আরোহণ করে সেখানে বেচা বিক্রি করেন। সেখানে মাছ প্রতি মন বেচা বিক্রি মন হিসেবে বিক্রি হলেও কিন্তু উপজেলা এবং উপকূলীয় অঞ্চলের যে সকল মাছ পাইকার দরে ক্রয় করেন, তারা সেখান থেকে খুচরা পর্যায়ে যে মাছ ক্রয় করে নিয়ে আসেন, সেগুলো এনে এই সকল পাইকারি মাছ বাজারে বেচা বিক্রি করেন। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া নাচনাপাড়া পাইকারি মাছ বাজারে। এখানে কিন্তু উপকূলীয় অঞ্চলের যে মধ্যবর্তী স্থান হওয়ায় এই বরিশাল সহ বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এখানে আসেন এবং এখান থেকে সামুদ্রিক এবং বিভিন্ন নদ নদী এবং পুকুরের মাছ ক্রয় করে থাকেন। এখান থেকে খুব ভোর থেকে এখানে বেচা বিক্রি শুরু হয়। 1 ঘন্টার বাজার, এখানে সকাল 6টা থেকে 7টা 8টা পর্যন্ত এই বাজারটি বিস্তৃত থাকে। যখন মাছের সরবরাহ বেশি থাকে তখন সময়টা একটু বেশি লাগে। তো এখানে আপনি জানেন যে বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিভিন্ন ধরনের পাইকার আসেন। কেউ পণ্যবাহী ট্রাক নিয়ে আসেন, পিকআপ নিয়ে আসেন, কেউ খুচরা পর্যায়ে যারা গ্রামগঞ্জে হাট বাজারে বেচা বিক্রি করেন তারা অটো ভ্যান নিয়ে আসেন। এখান থেকে মাছ ক্রয় করে তারা মাইকিং করে এবং হাটে হাটে ঘুরে ঘুরে বেচা বিক্রি করেন। সে কারণে কিন্তু এখানে বহু পাইকারদের সমাগম ঘটে। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখানকার যে মাছের যে তাজা মাছ পাওয়ায় এখানকার মাছের চাহিদাও রয়েছে এবং দামটাও পর্যাপ্ত ভালোই পাওয়া যাচ্ছে। তো আজ আমি এই বাজারে এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন নদ নদী এবং সমুদ্রে অমাবস্যার প্রভাবে মাছের বিচরণটা বেড়েছে এবং পবিত্র মাহে রমজানের শুরুতে মাছের চাহিদা থাকায় দামটাও কিছুটা ভালোই এখানে হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে নিশ্চিত করেছে। তো আজকে এই বাজারে এখানকার যে 1 কেজি যে ওজনের যে ইলিশ, তা আজ প্রতি কেজি বিক্রি হয়েছে 2000 টাকা এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা এখানে বিক্রি হচ্ছে 1050 থেকে 1500 টাকা পর্যন্ত। এছাড়া 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ এখানে বেচা বিক্রি হয়েছে 900 থেকে 1000 টাকা প্রতি কেজি। এছাড়া যে পুকুর জলাশয়ে যে মাছ রয়েছে রুই কাতল, সেগুলো প্রতি কেজি আজ বিক্রি হয়েছে 270 টাকা প্রতি কেজি এবং পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে এখানে 165 থেকে 180 টাকা। এছাড়া যে তেলাপিয়া মাছ রয়েছে সে তেলাপিয়া মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 620 টাকা। এছাড়া যে শিং, মাগুর এবং কই সহ অন্যান্য প্রজাতির যে এই প্রজাতির মাছ রয়েছে তা আজ বিক্রি হচ্ছে সেগুলো প্রতি কেজি 700 টাকা। এছাড়া যে চিংড়ি বিক্রি হয়েছে 600 থেকে 1000 টাকা প্রতি কেজি। এছাড়া যে অন্যান্য যে মাছ রয়েছে সে সকল মাছের দামও কিন্তু তুলনামূলক এবং চাহিদার তুলনায় দাম কম রয়েছে, এমনটি নিশ্চিত করছে এখানকার ব্যবসায়ীরা। তবে ভোক্তা পর্যায়ের যে সকল এখানকার মানুষ আসেন ক্রয় করতে, তারা বলছেন যে রমজানের শুরুতে যে মাছের সরবরাহ রয়েছে, তবে মাছের দাম কিছুটা বাড়তি রয়েছে এমনটি অভিযোগ করেছেন ক্রেতারা। কিন্তু পাইকাররা বলছেন যে এখান থেকে যে তারা মাছ ক্রয় করে বিভিন্ন হাট বাজারে এবং মোকামে বেচা বিক্রি করবেন, তারা প্রতি কেজিতে 100 থেকে 50 টাকা আরো বাড়িয়ে খুচরা পর্যায়ে বেচা বিক্রি করবেন। তো এক কথা বলা যায় যে এই বাজারকে কেন্দ্র করে কিন্তু উপকূলীয় অঞ্চলের যে মাছ ব্যবসায়ী রয়েছে, খুচরা মাছ ব্যবসায়ী, সকলেই কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এবং এই বাজারটি গত 1 বছরে সর্বস্থানে পরিচিতি লাভ করেছে। আপনার মাধ্যমে আরো জানিয়ে রাখি, এই বাজারে এই উপকূলীয় অঞ্চলের যে সাতক্ষীরা, যশোর সহ বিভিন্ন স্থান থেকে এখানে মাছ সরবরাহ করা হয় এবং বেচা বিক্রি করা হয়। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সহকর্মী জসিম পারভেজ কলাপাড়া থেকে জানাচ্ছিলেন মাছের সরবরাহ দরদাম নিয়ে। সিরাজগঞ্জের কাজীপুরের প্রত্যন্ত একটি গ্রামের নাম পাল্টে গেছে ফার্নিচারের কারণে। 2 শতাধিক কারখানা গড়ে ওঠায় এটি এখন পরিচিত ফার্নিচারের গ্রাম হিসেবে। চাহিদা ভালো থাকায় স্থানীয়ভাবে তৈরি এসব আসবাবপত্র দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। ইমরান শেখের ছবিতে রিফাত রহমানের প্রতিবেদন। হাতের ছোঁয়ায় কাঠের উপর ফুটে উঠছে শৈল্পিক কারুকাজ। তৈরি হচ্ছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা সহ নানা ধরনের আসবাবপত্র।
সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম ছালাভরা কুনকুনিয়া 2 শতাধিক কারখানা গড়ে ওঠায় এটি এখন ফার্নিচারের গ্রাম নামে পরিচিত। গত কয়েক বছরে স্থানীয়রা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এসব কারখানা। কম খরচে উন্নত মানের ফার্নিচার তৈরি হওয়ায় দেশের প্রায় 15টি জেলায় সরবরাহ হচ্ছে এখানকার পণ্য। মাসে কেনাবেচা হচ্ছে কোটি টাকার ফার্নিচার। বাংলাদেশের পূর্ব প্রান্তে যেমন নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, মাদারগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এখানে আমরা রপ্তানি করে থাকি। আমার এলাকার লোকজন যারা বাইরে কাজ করছে তারা এখন সবাই দেশে এসে কাজকাম করতেছে, সবাই ইনশাল্লাহ ভালোভাবে চলাফেরা করতেছে। এগুলো সীমিত দামে আমরা মাল বেচে অল্প লাভে মানে ভালো জিনিস দিই। একটা ড্রেসিং আপনার মনে করেন যে সর্বনিম্ন 5,000, 12,000, 10,000, 8,000 এরকম দামে ড্রেসিংটা মানে বিক্রি করা হয়। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি হচ্ছে এসব ফার্নিচার। প্রতিদিন অন্তত 7,000 শ্রমিক কাজ করছেন এখানে। তাদের দৈনিক আয় 1,500 থেকে 2,000 টাকা। এলাকায় অনেক লোক কাজ করে, এদিক দিয়ে প্রায় আনাচে কানাচে প্রায় 2-4 বাড়ি পরপরই ফার্নিচার, 1-2 বাড়ি পরপরই ফার্নিচার, অনেক ফার্নিচার এখান থেকে অনেক লোকজন কাজ করে। দেশে এসে 1200, 1300, 1400 মানে একটু সন্ধ্যের পরে কাজ করলে মনে হয় 1400-1500 থাকে আর কি। এই কাজ করে আমার জীবনে আমি খুব উন্নতি করছি। অনেক ফার্নিচার আছে, তার ভিতরে ক্যাবিনেট আছে, ওয়াল শোকেস আছে, সোফা সেট আছে, এগুলো বিভিন্ন দামের আছে। ওই দাম কম, জিনিস ভালো। প্রতিদিন না হলেও আপনার মিনিমাম 20 থেকে 25 গাড়ি মাল লোড হয়। প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা এই শিল্পের প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা আছে সেই জন্য তাদের ওখানে প্রচার করছি। তাদেরকে আরও ভালো কোয়ালিটির কাঠ দিয়ে ফার্নিচার বানিয়ে বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের কাছে বিক্রি করারও আমরা বিভিন্ন ধরনের উদ্বুদ্ধ করে যাচ্ছি। কাজীপুরের এসব কারখানায় মিলবে 5,000 থেকে 1.5 লাখ টাকা মূল্যের ফার্নিচার। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। এবারে দেশের বাইরের খবর। ইউক্রেনবাসীর মতে এখন তাদের একমাত্র ভরসা ইউরোপ। ট্রাম্প জেলেন্সকি বাগবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রকে আর পাশে পাচ্ছে না কিয়েভ। বিশ্ব কূটনীতিক মহলে এটিকে স্বাভাবিক ঘটনাই বলছে রুশ জনগণ, যেখানে জেলেন্সকি তার দূরদর্শিতা দেখাতে ব্যর্থ হয়েছেন। এদিকে অইউরোপীয় জনগণের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে জানাচ্ছেন তানভীর জনি। We gave you, through this stupid president, $350 billion. We gave you military equipment, and you men are brave, but they had to use our military. 10 মিনিটের উত্তপ্ত বাকবিতণ্ডায় ভেস্তে গেল ট্রাম্প জেলেনস্কির আলোচনা। ওভাল অফিসে আন্তরিকভাবেই শুরু হয়েছিল বৈঠকটি। আধা ঘন্টা পরেই পাল্টে যায় দৃশ্যপট। ট্রাম্পের কূটনীতি নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি, যা শুনে ক্ষেপে যান ট্রাম্প। এক পর্যায়ে ট্রাম্প অনেকটা উচ্চস্বরে জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলে লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন। ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনীয়রা নতুন এক বাস্তবতার মুখে পড়তে যাচ্ছে। শীর্ষ সামরিক সহায়তাকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক তলানিতে ঠেকেছে তা অনুমেয়। এই অবস্থায় ইউক্রেনবাসীদের একমাত্র আশার আলো ইউরোপ। Шансів і весь світ був проти нас. Ми якось самі вистояли, самі справилися. Тут справа в тому, що в нас дійсно не вистачає ресурсів. Як мінімум на кордони 22-го року хоча б. А так все буде ок. Європа включиться і... Страшно подумать, пока честно не хочется ничего плохого думать, но думаю, что все будет хорошо. তবে ইউক্রেন প্রেসিডেন্টের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার জনগণ। তাদের মতে এই ধরনের কূটনৈতিক আলোচনায় বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সম্পূর্ণরূপে ব্যর্থ। У него очень узкий коридор задач, очень узкий, чисто финансовые и даже пока еще не геополитические. Немного переносят сроки урегулирования, но я думаю, что в конечном счете в любом случае соглашение будет достигнуто. Пока не углублялись в эту тему, но тем не менее я считаю, что такие ситуации невозможны, все-таки это конфликт.
এদিকে ওভাল অফিসের বৈঠক নিয়ে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার বাসিন্দাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন জেলেনস্কির সঙ্গে বাজে আচরণ করেছেন ট্রাম্প, আবার অনেকে জেলেনস্কিকে 어कृতজ্ঞ বলছেন। 느닷없이 저 젤렌스키하고 인터뷰하는 걸 제가 들었어요. 근데 조금 좀 무례하게 대하더라고요. That Zelensky was very self-opinionated. The fact that America hasn't helped them, but where America has helped them for a long, long time. I can't see what's going to come out of it, to be truthful, in the end. অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের কাছে জেলেনস্কি যেভাবে নাজেহাল হয়েছেন তা মূলত পুতিনের কাছে হেরে যাওয়ারই শামিল। তানভীর জানি, এখন বিশ্ব। এবারে খেলার খবর। প্রতিপক্ষ ভারত হলে আলাদা স্পিড কাজ করে, এমনটাই বললেন বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার রহমত মিয়া। আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে প্রতিবেশী দেশটির বিপক্ষে জেতা সম্ভব বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। ম্যাচটি সামনে রেখে শনিবার কিংস অ্যারেনায় অনুশীলন করেছে ক্যাবরেরার শিষ্যরা। এসকে সাউন্ডের প্রতিবেদন। দরজায় করানার চেয়ে এফসি এশিয়ান কাপ বাছাই। চলতি মাসে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে শনিবার কিংস অ্যারেনায় প্রথম অনুশীলন করেছে ক্যাবরেরা শিষ্যরা। শক্তির বিবেচনায় প্রতিবেশী দেশটির চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ, তারপরও ম্যাচ নিয়ে আশাবাদী জামাল রহমতরা। কারণ আমরা যদি হেড টু হেড করি মানে ইন্ডিয়ার প্লেয়ারের সাথে, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস আ বিগ ডিফারেন্স। সো আমরা এক্সপেক্ট করি একটা পজিটিভ রেজাল্ট। অবশ্যই আমরা 3 পয়েন্ট নিতে চাই। অন্যান্য যে টিমের সাথেই খেলি না কেন, ইন্ডিয়া যতই এগিয়ে যাক না কেন, ডেফিনেটলি ইন্ডিয়া আমাদের থেকে র্যাঙ্কিংয়ের দিক থেকে অনেক এগিয়ে, অথবা ওরা ভালো টিম। বাট যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয় আলাদা একটা স্পিরিট কাজ করে যে ওদের এগেনস্টে ভালো খেলতে হবে, এবং দেশকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি সবটা জায়গায়। অনুশীলনে ক্যাবরেরা ঘোষিত স্কোয়াডের 30 সদস্যের মধ্যে 28 জনই উপস্থিত ছিলেন। ইতালিয়ান ক্লাব অলবিয়া কালসিওতে খেলা ফাহমিদুল সৌদিতে হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন, আর শেফিল্ড ইউনাইটেডের হামজা চৌধুরী বাংলাদেশে আসার কথা রয়েছে 18 মার্চ। I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. So Hamza আসলে এটা it will be a big boost for the team. Of course coach Hamza মানে ফাহিমকে চুজ করছে, so I think he's a good player. ভারত ম্যাচের আগে অনুশীলন ক্যাম্প নিয়ে সন্তুষ্ট হেড কোচ হাভিয়ের কাবরেরা। জানালেন ম্যাচটি খেলতে মুখিয়ে আছে তার শিষ্যরা। We are going to prepare for it. We are definitely mentally ready. I'm very excited, as you say. Very special match, probably the most exciting one since I'm here in more than 3 years already. Players are really motivated about the challenge, and I think we are going to have the right preparations with enough time to get the best of the camp and have a big chance to achieve something important in India. জামাল ভুইয়ারা বাংলাদেশে ক্যাম্প করবেন আরও 3 দিন, এরপরই সৌদি আরবে যাবে দল। সেখানে প্রায় 2 সপ্তাহ ক্যাম্প করে আবারও ঢাকায় ফিরবেন ফুটবলাররা। শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচ হবে আগামী 25 মার্চ। এসকে সাউন্ড, এখন ঢাকা। এখন সকালের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানাবো আরেকবার। সেহরিতে সুলভ খাবারের দোকানেও নানা আয়োজন। প্রথম রমজানে ক্রেতা ভোক্তার ভিড় কিছুটা কম হলেও ধীরে ধীরে জমে ওঠার আশা। রমজান ঘিরে আমাদের পূর্ববস্তু এবং সেহরি এবং ইফতারের ব্যবস্থা রয়েছে। সেহরিতে আমরা বিশেষ আইটেম প্রস্তুত হবে। নির্বাচন ঘিরে জমে উঠতে পারে ইফতার কেন্দ্রিক রাজনীতি। জনসংযোগ আর সাংগঠনিক ভিত্তি মজবুতে কৌশলী রাজনৈতিক দলগুলো। 7 মাসেও ধরা পড়েনি নরসিংদী থেকে পালানো 188 কয়েদি। উদ্ধার হয়নি লুট হওয়া বেশিরভাগ অস্ত্রগুলি, আতঙ্কে জনপদ। ব্যয় বাড়িয়েও মশার উপদ্রব কমাতে ব্যর্থ বরিশাল সিটি কর্পোরেশন। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে নগরীতে। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন youtube.com www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।